বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে। এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ। দেশের মোট কর্মসংস্থানের 2/3 এই কৃষির ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ। আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে। পুষ্টি গুণহীন এ সকল কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের কৃষক ও খামারিদের অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তথ্য তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আজ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। আমরা এখানে ঘুরে দেখব বিভিন্ন অর্গানিক ফসলের ক্ষেত এবং খামার, এবং এখানকার কৃষকদের কথা শুনব এবং আরও শুনব এখানকার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ। চলুন শুরু করা যাক। তরকারির স্বাদ ও গুণগত মান ঠিক রাখতে মরিচ অত্যাবশ্যকীয় উপাদান। তাই দেশের প্রতিটি অঞ্চলের ফসলের মাঠে, বাড়ির আঙিনায় কাঁচা মরিচের চাষ লক্ষণীয়। শুধুমাত্র জৈব সার আর বাড়ির উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ও ছাই দিয়ে বালাইনাশক তৈরি করে কাঁচা মরিচের চাষ করলে এর গুণগত মান থাকে। তাই অনেক কৃষক প্রাকৃতিকভাবে এই কাঁচা মরিচ উৎপাদন করছে। দর্শক, আজ আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়ুমপুর গ্রামে। এখানে আমরা একটি মরিচ ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মরিচ ক্ষেত, এবং এই মরিচ ক্ষেতটি অর্গানিক বা প্রাকৃতিকভাবে চাষ করে তৈরি করা হয়েছে। দর্শক, আমরা এখানে একজন কৃষক ভাইকে দেখতে পাচ্ছি। উনি খুবই মনোযোগ সহকারে মরিচ তুলে তুলে বাজারজাতকরণের জন্য একটি বালতিতে ভরছেন। দর্শক, আমরা আসলে এই মরিচ ক্ষেতটা কিভাবে উনি তৈরি করেছেন এবং কি পদ্ধতিতে উনি তৈরি করেছেন এই সম্পর্কিত যাবতীয় বিস্তারিত শুনবো এই কৃষক ভাইয়ের মুখেই। চলুন দেখে আসি। ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি মরিচ তুলছেন, এবং এটা কি জাতের মরিচ? এটা আপনার 1701। 1701 জাতের নামই 1701? জাতের নাম 1701। অরিজিনালি এটা বাইরের বীজটা। আচ্ছা আচ্ছা, বাইরের বীজ 1701 জাতের নাম। এটা ঝাল কেমন হয়? এটা খুবই ঝাল, মানে মরিচের জগতে সবচেয়ে বেশি ঝাল এই মরিচটা। এই যে মরিচ চাষ করছেন, দেখতে পাচ্ছি এটা একটা আধুনিক পদ্ধতিতে আপনি চাষটা করছেন। এই পদ্ধতির নাম কি? যে এটা হলো গিয়ে আপনার মালচিং পদ্ধতি। আপনার এই মালচিং পদ্ধতিতে চাষ করতে যাইলে আপনার খরচা কম। যেমন আগাছা পরিষ্কার করতে হয় না, আগাছা আসে না জমিতে। তারপরে আপনার একবার গোবর প্রয়োগ করলে বারবার দিতে হয় না। ওইটা ঘাসে আগাছায় ওইটা খায় না, শুধু যেটা আমি চাষ করব ওইটাই এটারে খাবে। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। এটা যারা মনে করেন বাজারজাত আমরা করি, আমাদের ফসলগুলো যারা ক্রয় করবে তাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। যে কীটনাশকের দ্বারা যে মানুষের রোগ বেমারগুলো হয় এগুলো ইনশাল্লাহ হবে না। এখানে যে আমরা মরিচ গাছের সাথে সাথে একটা করে খুঁটি দেখতে পাচ্ছি, এই খুঁটিটার কাজ কি? এটার উপকারিতা, আপনার সামনে আবহাওয়া খারাপ হবে, ঝড় বৃষ্টি আসবে, তখন এই খুঁটিটা গাছটাকে সাপোর্ট দিবে, এটা আর পড়বে না। এখানে আপনার আর কি কি গাছ আছে, সবজি আছে এখানে? এখানে টমেটো আছে, ছিম আছে, করলা আছে, এগুলো আছে। চলুন দেখে আসি আপনার ক্ষেতগুলো। জি আচ্ছা, আসেন। আসলে আপনার এই ক্ষেত দেখতে দেখতে চোখটা জুড়িয়ে যাচ্ছে। জি, অনেক সুন্দর সুন্দর সিম দেখতে পাচ্ছি এখানে। জি, এই দেখেন, এই যে লাল একটা সিম আছে, খাওয়ায় খুব স্বাদ। লাল? আচ্ছা, এখানে লাল, আবার এদিকে সবুজ। হ্যাঁ, ওইটা আছে আপনার সবুজ। এই দেখেন, খাওয়ায় খুব স্বাদ। দর্শক,
খুব স্বাদ আপনারা খাওয়ায়। দেখতে পাচ্ছেন এই যে বিচি হয়েছে ভিতরে, মানে খুব দুই রঙের সিম আছে এখানে, একটা হচ্ছে মানে লাল বা পার্পল কালার, যেটাকে লাল বলে, আরেকটা হচ্ছে সবুজ কালার। আচ্ছা, এই লাল সিমটা কিভাবে চাষ করছেন এখানে, এর পদ্ধতিটা কি? এটা আপনার বাড়ি, এইটা একটা বীজ আছে আমাদের বাংলাদেশে, বিআরডিসি সরকারি অনুমোদিত ওই বাড়ি, বীজটা। হ্যাঁ, এরা বাইরে থেকে সম্ভবত এটা বীজ আমদানি করছে, এটা কিন্তু আমাদের দেশে নাই। আর এইটাও বাড়ি এইটা আমাদের দেশের। আচ্ছা, মানে এইটা, একটা হচ্ছে লালটা হচ্ছে বাইরের যে দেশের, এটা আর বাইরের সবুজটা বীজ, হচ্ছে আমাদের দেশের। দেশের। কিন্তু এই বীজগুলা বাড়ি এইট বিআরডিসির, বাংলাদেশ সরকার অনুমোদিত ডিলারের। সরকার অনুমোদিত ডিলারের বীজ। কিভাবে এটার চাষ পদ্ধতি কি? চাষ পদ্ধতি এই যে আমি মালচিন পদ্ধতিতে করছি। এর আগে এটাতে অন্য ফসল ছিল, এই মালচিন বিছানো আছে। গত বছর টমেটো ছিল, তারপরে টমেটো শেষ হওয়ার পর আমি সিম লাগাই দিছি। ওই টমেটোর খুঁটির মধ্যে সিম গাছ বাইসা সিম হয়ে একই গেছে, জায়গায় একই জায়গায়, আগে টমেটো এক খরচে। এক খরচে। দর্শক নিজেরাই শুনতে পেলেন কতটা মানে সুবিধা আমাদের মালচিং পদ্ধতিতে যদি আমরা চাষ করি। আগে ছিল টমেটো ক্ষেত, ওই একই ফসলের উপর আবার উনি সিম চাষ করেছেন এবং খুবই মানে চমৎকার সিম ধরেছে এখানে। লাউ সবজিটি শীতকালীন সবজির মধ্যে অন্যতম, তবে এখন 12 মাসে লাউ চাষ হচ্ছে। বিভিন্ন জাতের লাউ এখন বাজারে পাওয়া যাচ্ছে, তবে অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে লাউ সবজি মানব দেহের জন্য নিরাপদ। লাউয়ে ক্যালসিয়াম, ভিটামিন সি বেশি থাকে। এছাড়াও লাউয়ের অন্যান্য পুষ্টিগুণও রয়েছে, যেমন খনিজ পদার্থ, ক্যালোরি, আমিষ, লৌহ এবং শর্করা। জাতভেদে শতক প্রতি এটির ফলন পাওয়া যায় বেশি। দর্শক, আমরা এখন আছি একটি অর্গানিক লাউয়ের বাগানে এবং এখানে অর্গানিক উপায়ে অনেক সুন্দর সুন্দর মানে লাউ ঝুলে আছে আমরা দেখতে পাচ্ছি। তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে দর্শক আপনারা আগের এপিসোডগুলোতেও দেখেছেন যেখানে আমাদের প্রচুর নারী উদ্যোক্তা ছিলেন, যারা তাদের এই সময়টাকে কাটাচ্ছেন এই মহৎ পেশা, তার মানে হচ্ছে অর্গানিকভাবে চাষ পদ্ধতির পেশায় নিয়োজিত করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করছেন। আমাদের সাথে সেরকম একজন নারী উদ্যোক্তা আছেন যিনি এই লাউ বাগানের মালিক। আমরা এখন তার মুখে শুনে আসি যে তিনি কেন এই অর্গানিক পদ্ধতিতে চাষাবাদকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। শুনে আসি আমরা। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, এখানে কতটুক জমির উপর আপনি এই লাউয়ের বাগানটা করেছেন? এখানে আমি 20% উপরে লাউ চাষ করছি। 20% জি। মধ্যে লাউ চাষ করেছেন। আচ্ছা, এই যে আপনি লাউয়ের চাষ করেছেন, এটা কি আপনি প্রাকৃতিকভাবে চাষ করেছেন, মানে প্রাকৃতিক বা জৈব সার ইউজ করেছেন, নাকি কোনো রাসায়নিক বা কৃত্রিমভাবে আপনি চাষ করেছেন? না, আমার এখানে কৃত্রিম কিছুই না, এখানে জৈব সার, বাড়ির যে গোবর টোবর আছে ওইগুলা দিয়ে, তারপরে বাড়ির আশেপাশে সবজি, ছোলা, তারপরে পাতা, এগুলো দিয়ে আমি সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে আমি সারটা তৈরি করে গাছে রোপণ করছি আর কি। আমরা প্রথমে একটা যে ইয়াতে জেলা যে থানা যে ইয়াতে আছে কৃষি অফিসার, ওইখান থেকে বীজটা আনছি, আনার পর ওইখান থেকে আমরা চারা রোপণ করছি। ওনারা দিছে আমাদেরকে, বিনামূল্যে দিছে। এবং তারপর এখান থেকে আমরা এখন যে লাউ একটা রাখি, ওই বীজ করে ওইখান থেকে আমরা পরবর্তীতে চারা উৎপাদন করি আর কি। আচ্ছা, এই জন্য কি আপনারা বিশেষ কোনো ট্রেনিং পেয়েছেন? না, আমাদেরকে এমনি বাড়ি আইসা ওনারা একবার একটা ট্রেনিং করে দিয়ে গেছিল। উপজেলার যে স্বাস্থ্য ইয়াতে কৃষি অফিসার আছে, ওনারা একটা উঠান বৈঠক করে দিয়ে গেছে কিভাবে সবজি চাষ করবে। তো আমার কাছে লাউটা ভালো লাগছে, এই জন্য লাউটা করতেছি আর কি। আচ্ছা আপা, এই যে লাউ কেটে রেখেছেন, এই লাউগুলো আপনি বাজারজাতকরণ কিভাবে করছেন? এখান থেকে আসে আমরা অনেকে আগে তো প্রথম বাজার নিতাম, পরে পাইকারি হিসেবে এখন ওনারা এসে নিয়ে যায় আর কি। যারা বাজারে সবজি বিক্রি করে এখান থেকে আমরা দিয়ে দিই আর কি। আচ্ছা আপা, যারা হচ্ছে ভবিষ্যতে এই অর্গানিকভাবে চাষ পদ্ধতি করতে চাচ্ছে, বিশেষ করে লাউ চাষ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। যে যারা নতুন উদ্যোক্তা আসছে, আমার সাথে যোগাযোগ করলে আমিও তাদেরকে সহযোগিতা করব কিভাবে লাউটা চাষ করে গাছ লাউটা ভালো করে টিকবে, ওই একটা ওদেরকে একটা দিক নির্দেশনা দেবো আর কি। শীতের সুস্বাদু ফল বড়ই। দেশে এখন মিষ্টি, দেশি বিদেশি বিভিন্ন জাতের বড়ইয়ের চাষ হচ্ছে। রাসায়নিক সার ও কীটনাশক যুক্ত বিদেশি জাতের বড়ইগুলো দেখতে হৃষ্টপুষ্ট হলেও এর পুষ্টিমান থাকে কম। তাই কৃষি গবেষকদের ধারণা, প্রাকৃতিক বা জৈব উপায়ে বড়ই চাষে বড়ইয়ের পুষ্টিগুণ থাকে অটুট আর নিরাপদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, এখানে আপনার বড়ই বাগানে আমরা আসলাম এবং দেখলাম, একটা খেয়েও দেখেছি, প্রচুর সুস্বাদু বড়ই। আচ্ছা, এখানে কতগুলো বড়ই গাছ আছে? আমার এখানে মেবি 100 প্লাস আছে। 100 প্লাস। আচ্ছা, আপনি এই যে বড়ই বাগান করলেন, এটা অর্গানিক উপায়ে কেন আপনি বড়ই চাষ করলেন? আসলে আমরা চাচ্ছি আমাদের এখানে
প্রত্যেকটা ফল আমরা যেন মানে প্রত্যেকটা ফল যেন আমরা ইয়া করে খাইতে পারি বা মানুষের মুখে দিতে পারি, আমরা মানে ওই রকম চিন্তা ভাবনা নিয়েই আমরা ইয়ে করছি। যেমন দেখেন গত সিজনে আমার আম বাগানে প্রচুর পরিমাণে আমার ছিল, রূপালী বা ল্যাংড়া আরও বিভিন্ন জাতের হাড়িভাঙ্গা আমার ছিল। অনেক জায়গার থেকে অনেক ব্যাপারী আসছে, ওরা কাঁচা অবস্থা পায়রা নিয়ে তারা ফরমালিন দিয়ে বিক্রি করবো, আমরা দেই নাই। আমি বলছি যে আমার বাগানে আসবে, আইসা আমি গাছ থেকে পায়রা তারপর কৃষক ইয়ার পাবলিকের মুখে দেবো। আলহামদুলিল্লাহ আমার এখানে প্রচুর চাহিদা, আমার এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আইসা আমার এখান থেকে আম নিয়ে যায় ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, অতটুক গ্যারান্টি দিয়ে আমি ইনশাল্লাহ। আমি আমাদের উপজেলা কৃষি অফিসার উনিও যথেষ্ট আন্তরিক, ওনার থেকে আমরা সবসময় যে কোনো পরামর্শ নেই। সামনে আরও অনেক প্রোগ্রাম আছে, তো এবার আদাও করছিলাম, মানে আমি চাচ্ছি যে আমি এখানে সব কিছু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে কি কি জাতের বড়ই আছে? আমার এখানে যেমন এই যে এটা আছে দেশি টক বড়ি, যেটা দেশি, আচ্ছা, এটা সাধারণত এটা চাহিদা একটু বেশি। আবার আপনার ওই যে বড় কুল যেটা আছে, আপেল কুল আছে, যেটা, আচ্ছা, জি জি, ওইটা মিষ্টি বড়ি, এটা মিষ্টি অনেক বড় হয়, অনেক সুস্বাদু, ওইটাও আছে। তো এখানে আমার 3 জাতের বড়ি আছে, আবার 3 জাতের বড়ি আছে। ধন্যবাদ। দর্শক, আমরা এই অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষ পদ্ধতি সম্পর্কে তুলে ধরার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আপনারা যেন নিরাপদ খাদ্য গ্রহণ করেন এবং আপনাদের সুস্বাস্থ্যটা নিশ্চিত করেন, সুরক্ষিত রাখেন নিজেকে। লেবুর উৎপত্তি অজানা, যদিও লেবু আসাম ও উত্তর পূর্ব ভারত অঞ্চল বা চীনে প্রথম জন্মেছিল বলে ধারণা। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপের জেনেভায় প্রথম লেবুর পর্যাপ্ত চাষ শুরু হয়। এরপর থেকে সারা বিশ্বব্যাপী এই ফসলটির চাষ ছড়িয়ে পড়ে। লেবু সাইট্রাস জাতীয় ফসল। ভিটামিন সি যুক্ত এই ফসলটি এখন দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ হচ্ছে। তবে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই ফসলটির গুণগত মান থাকে বেশি। ভাই, কি করতেছেন আপনি? লেবু পারতেছি। লেবু পাচ্ছেন? জি। আচ্ছা, আপনার এই যে লেবু বাগান, এখানে কতগুলো লেবু গাছ আছে? 1500 লেবু গাছ। জি। আচ্ছা, এই লেবু বাগান করার উদ্দেশ্যটা কি আপনার? আমার উদ্দেশ্য হচ্ছে যে লেবু গাছে আপনার লাভজনক বেশি, তারপরে এত বেশি একটা যত্ন লাগে না, ফলনে ভালো ফলন হয়। আচ্ছা, 12 মাস ধরে লেবুটা বাজারজাত ভালো, এই উদ্দেশ্য, মানে এই কারণে আমি লেবুর জন্য আগ্রহী হয়েছি। আর লেবু সবসময় ধরে, বেশি একটা যত্ন লাগে না, আপনার সবসময় ধরতেছে? সবসময় ধরতেছে, 12 মাসই ধরতেছে। এখন আবার লেবুর বাজারজাত ভালো। আচ্ছা, এখন এখানে আচ্ছা কি কি জাতের লেবু আছে আপনার? এখানে বাড়ি 4 আছে, বাড়ি আছে, চায়না 3 আছে, বিভিন্ন জাতের গাছ রোপণ করেছি। এই চারাগুলা কিভাবে এনেছেন? চারাগুলা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আনছি। আচ্ছা, আপনার এই যে চারা আনার পরে রোপণ করছি, জৈব সার, বিভিন্ন জৈব সারটা দিয়ে লাগাইছি, রোপণ করছি। তারপরে আপনার এই যে একটু পোকামাকড়ের জন্য স্প্রে দিছি, এই বাস এতটুকুই। আচ্ছা, আপনি কি এই লেবু বিক্রি করে অর্থনৈতিকভাবে মানে সফল হতে পেরেছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক লেবু বিক্রি করছি। এই যে গতকালকেও আপনার 16,000 টাকার লেবু বিক্রি করেছি। 16,000 টাকার লেবু? জি জি। আচ্ছা, 2000 লেবু পারছি। আবার আপনার পরশুদিন পারবো, আবার পরশুদিন পারবো, এভাবে লেবু পারতেই আছি। বিক্রি চলতেছে, বাজারজাত হচ্ছে, পারতেছে, হইতেছে, এভাবে চলতেছে। প্রাকৃতিক উপায়ে কেন চাষ করছেন? প্রাকৃতিক উপায়ে চাষ করছি, আপনার জৈব সার দিয়ে চাষ করছি। কারণ ওই যে রাসায়নিক সার তো আপনার এটার সুস্বাদু থাকে না, বা এটার নরম চপ থাকে না, এটার রসও ভরপুর হয় না। এই কারণে আমি আপনার জৈব সার দিয়ে করছি। আর এটা খাওয়ায় অনেক সুস্বাদু, খুব ভালো, আর ফলও অনেক ভালো, রসও বেশি হচ্ছে, সুস্বাদু, এবং হচ্ছে আমরা ওই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারছি আমরা। জি জি। কসবা উপজেলার কৃষকদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদে উদ্বুদ্ধ করতে উপজেলার কৃষি অফিসার সরজমিনে কৃষকদের উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন করে থাকেন। কৃষকদের কারিগরি কৌশল, জৈব সার উৎপাদন এবং প্রাকৃতিক কৃষির স্বার্থে সকল ধরনের সহযোগিতা করে নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রেখে যাচ্ছে। দর্শক, আমাদের সাথে আছেন কসবা উপজেলার কৃষি অফিসার হাজেরা ম্যাডাম। আমরা এখন ম্যাডামের সাথে কথা বলবো এবং এই অর্গানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো। ম্যাডাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা ম্যাডাম, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক উদ্যোক্তা আছেন বা কৃষকরা আছেন যারা অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করছেন। এই সম্পর্কে আপনার অভিমত কি? আমরা চাই যে বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাক। যেটা টেকসই উন্নয়ন হলে আমাদের পরিবেশের উন্নয়ন হয়, অর্থাৎ পরিবেশের যে সুরক্ষা, আমরা আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পরিবেশের সুরক্ষা, এবং সেই সাথে খাদ্য নিরাপত্তার যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আমরা খুব জোর দিয়ে থাকি। যে খাদ্য নিরাপত্তা না থাকলে আমরা মানব স্বাস্থ্য, আমাদের যে হানিকর একটা প্রভাব পড়ে মানব স্বাস্থ্যের উপরে, সেই স্বাস্থ্যের উপর যেন হানিকর প্রভাব না পড়ে সেই দিকে আমরা সবসময় প্রচেষ্টা থাকে। এবং আমরা চাই যে নিরাপদ যে ফসল উৎপাদন, সেটা সবজি হোক অথবা ফলমূল হোক, সেই বিষয়ে আমাদের সবসময় প্রচেষ্টা থাকে এবং গুরুত্ব দিয়ে থাকি। আমরা আমাদের উপজেলার যে বিষয়টা, যেমন প্রত্যেকটা ইউনিয়নে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে মাঠ দিবস আছে, উঠান বৈঠক আছে, ইত্যাদি নানা ধরনের যে সমাবেশ আছে, সেই প্রত্যেকটা সমাবেশে আমরা একটা প্রচারণা করে থাকি নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে। এবং নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খুব নজর দিতে হয়, মাটির স্বাস্থ্য উন্নয়ন। মাটির স্বাস্থ্য উন্নয়ন না হলে নিরাপদ খাদ্য যেটা আমরা প্রত্যাশা করছি সেটা কিন্তু কখনোই সম্ভব না। আর মাটির স্বাস্থ্য আজকাল দেখা যাচ্ছে যে আমাদের অনেক কৃষক আছে যারা একেবারে যত্রতত্র রাসায়নিক সারে অভ্যস্ত হয়ে যাচ্ছে, রাসায়নিক যে বালাইনাশক আছে সেগুলিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে আমাদের এই কৃষকরা সেই জায়গা থেকে বেরিয়ে আসুক। হ্যাঁ, রাসায়নিক সার অথবা রাসায়নিক যে কীটনাশক আছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে আনুক। একেবারেই আমরা রাতারাতি পারবো না, সেটা আমরা সবাই বুঝতেছেন, কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনতে হবে যেন আমাদের একটা নির্মল পরিবেশ থাকে, বাসযোগ্য যে পৃথিবী সেই পৃথিবীটা নিশ্চিত হয়, এবং সেই সাথে আমাদের যে নিরাপদ খাদ্য সেটাও যেন নিশ্চিত হয়। অসংখ্য মানে নারী উদ্যোক্তা রয়েছে এবং তারা সফল উদ্যোক্তা বলা যায়, ব্যবসায়িকভাবেও সফল, তারা অর্থনৈতিকভাবেও সফল এবং আরও বাড়ছে দিন দিন। তো তাদের জন্য নতুন কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আমাদের বিভিন্ন প্রদর্শনী আছে সরকারিভাবে, বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণের বিষয় আছে। তো প্রযুক্তি সম্প্রসারণ করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জৈব সারটাকে এনশিওর করি যেন এই জৈব সারটা প্রয়োগের মাধ্যমে আমার কৃষকরা অভ্যস্ত থাকে। আর আরেকটি দিকে এই যে কৃষানি রয়েছে, সেই জন্য এই জৈব সারটা আমার মাধ্যমে বিক্রি করছে এবং অর্থ কামাই করছে। জি, এদিক দিয়ে কিন্তু সে একটা ভালো উৎসাহ পাচ্ছে। হ্যাঁ, সে ধারাবাহিকতা যেটা বজায় রাখার বিষয় সেটা খুব মজা পাচ্ছে। কৃষকদের জমিতে ঠিকমতো জৈব সার ও জৈব বালাই দেওয়ার লক্ষ্যে কসবা উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে এই এলাকায় একটি জৈব অ্যাগ্রো সার উৎপাদন কারখানা স্থাপন করা হয়। এই কারখানায় শুধুমাত্র গোবর সার ও বসতবাড়ির বিভিন্ন বর্জ্য দিয়ে উৎপাদন করছে জৈব সার। এই সার সুলভ মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। আমি এই অর্গানিক ফার্টিলাইজার এটা আমি শুরু করছি। রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির উর্বরতা হারিয়ে ফেলছে। তা আমরা চিন্তা করছি যে এই জমিকে বাঁচাইতে হলে জৈব সারের প্রয়োজন, যার জন্য আমরা বিশেষভাবে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হাজারা বেগমের উৎসাহিতে এবং সহযোগিতায় আমরা এটা শুরু করছি। আজকে থেকে 3-4 বছর আগে আমরা এটা শুরু করছি। প্রথম আমরা অল্প অল্প শুরু করছি, সারা দেশে আমরা ব্যাপক সাড়া পাইছি এটা, এবং আমরা এটা মার্কেটিং করতেছি কৃষক পর্যায়ে। সারা দেশে 400-র উপরে ডিলার আছে, এই ডিলারের মাধ্যমে আমরা সবার কাছে আমরা এটা পৌঁছাই দিতেছি, এবং ন্যায্য মূল্যে, কম মূল্যে সবাই নিতে পারে এরকম মূল্যে আমরা দিতেছি। এই জৈব ছাড়া আগামীতে এই জমির কোনো ফসলে হবে না, সবজি, ধান, কোনো ভুট্টার কোনটা, এগুলো কোনোটাই হবে না আমরা ধারণা করতেছি। আমাদের এই জৈব সারে 1 নম্বর হচ্ছে আমাদের হলো গোবর, গরুর গোবর মূলমূত্র। দ্বিতীয় হইল আমাদের সোয়াবিনের ডাস্ট, এরপরে আপনাদের বিভিন্ন ওই যে খড়ের ডাস্ট, এরপরে ছাই, এইসব অর্গানিক দিয়ে আমাদের জৈব সার সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, কোনো কেমিক্যাল ছাড়া। রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির উর্বরতা শক্তি একদম অকেজু করে ফেলছে, যার জন্য আমরা এটা বিশেষভাবে এটা উদ্যোগ করছি আমরা, এবং এটা সফলভাবে আমরা আগাইতেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি গ্রামের কৃষকেরা যেন প্রাকৃতিক উপায়ে চাষাবাদে আগ্রহী হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা করে জেলাটিকে একটি নিরাপদ ফসল উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি এনে দিতে কাজ করে যাচ্ছে। অর্গানিক ও জীবন, অর্থাৎ আমরা
খাই হলো জীবনের জন্য, জীবনকে বাঁচাতে। কিন্তু সেই খাবারটা যদি আমাদের শুদ্ধ না হয়, তখনই আমাদের আসলে সেই খাবারটা গ্রহণ করা আমাদের জন্য আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে অর্গানিক খাবারটা হতে পারে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের জন্য নিরাপদ একটা সম্ভাবনার দ্বার খুলবে সেখানে। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে জেলা প্রশাসন ইতিমধ্যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হাতে নিয়েছি। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি হাওর বেষ্টিত জেলা। এই জেলায় যেহেতু হাওর আছে, প্রচুর পরিমাণে কচুরিপানা উৎপাদিত হয় এখানে। ইতিমধ্যে এই কচুরিপানাকে ব্যবহার করে আমরা জৈব সার উৎপাদনের কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের নবীনগর উপজেলা বিভাগীয় ইনোভেশন শোকেসিং যেখানে হয়েছে, সেখানে তারা প্রথম স্থান অধিকার করেছে এবং জাতীয় পর্যায়ে তারা এই শোকেসিংয়ে তারা অংশগ্রহণ করেছে এবং সেখানেও তারা পুরস্কার পেয়েছে। অর্থাৎ এই কচুরিপানাকে আমরা জৈব সারে রূপান্তর করছি। এবং ইতিমধ্যে যেখানে সারের ডিলার যারা আছে এবং সারের দোকানগুলো যেখানে আছে, সারের সাথে সাথে আমরা এই অর্গানিক অর্থাৎ এই জৈব সারকে আমরা রাখতেছি, যাতে এইটা কৃষক এটা যাতে খুব সহজেই নিতে পারে। অর্থাৎ যে উৎপাদন করতেছে শুধু উৎপাদন করে সেটা কীভাবে বিক্রি করবে এইরকম একটা দুশ্চিন্তায় না থেকে আমরা জেলা যে আমাদের সার বীজ মনিটরিং যে সভা হয়, সেই সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটি দোকানে, সারের দোকানে এই জৈব সার যারা স্থানীয় পর্যায়ে কৃষক অথবা বড় লেভেলে যারা উৎপাদন করছে, তারা যেন এটাকে বিক্রির একটা মাধ্যম হিসেবে নিতে পারে। সেভাবে করে তাদেরকে প্রমোট করা হচ্ছে আমাদের কৃষকদের। কৃষকরা আপনারা জানেন যে সবাই চায় হলো খুব অল্পতে একটু বেশি লাভবান হতে, যার কারণে অনেকেই আবার এই জৈব সারের প্রতি আগ্রহটা অনেকের কমে যায়, যে সার দিলেই দ্রুত একটা সবজি দ্রুত বাড়বে, সে দ্রুত বাজারে নিয়ে যাবে। কিন্তু দ্রুত করতে গিয়ে আমাদের যেটা ক্ষতি হচ্ছে, আসলে আমাদের যে জীবনমান, সেখানে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক আমাদের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়, এটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে যদি কৃষকদের আমরা চেষ্টা করতেছি তাদেরকে প্রমোট করার জন্য, যে অন্তত জৈব সার বা এই বিষমুক্ত যেন সবজি বাজারে তারা নিয়ে আসতে পারে। সেজন্য আরেকটা উদ্যোগ আপনারা জানেন যে আমাদের এইটাকে বাস্তবায়ন করার জন্য যখন কোনো নতুন জেলা প্রশাসক আসেন, তখন তার 3 বছর মেয়াদী একটা পরিকল্পনা করতে হয়, ক্যাবিনেটকে জানাতে হয়, মন্ত্রিপরিষদ বিভাগে জানাতে হয় যে 3 বছরে তিনি কি করবেন। আমরা অগ্রাধিকার হিসেবে এই প্রকল্পটাকে আমরা জেলা প্রশাসকের যে 3 বছরের পরিকল্পনা, এটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে আমরা 1 নম্বরে নিয়েছি, যাতে মানে এই জৈব সারের উৎপাদন বৃদ্ধি এবং এটাকে সর্বস্তরে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। দর্শক, আপনারা যারা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফসলের চাষাবাদ করতে চান এবং তাদের জন্য যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো জেলার অন্য কোনো জায়গার অর্গানিক ফসলের ক্ষেতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সঙ্গে থাকুন।